আজ আমি তোমাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম ঐতিহাসিক শহর গয়া ও বৌদ্ধগয়ায়। একদিনের সফরে আমি ঘুরে দেখব ও তোমাদেরকেও দেখাবো গয়ার অক্ষয়বট, বিষ্ণুপাদ মন্দির, ফাল্গু নদীসহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। আর তারই সাথে বৌদ্ধগয়ার মহাবোধি মন্দির, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। ইতিহাস, ধর্ম আর শান্তির মিলন সব একই সাথে পাবে আজকের এই সফরে। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমাদের টাইম আপডেট এখন দিয়ে দিই। দেখো ঘড়িতে বাজে 10টা 20 আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। হ্যাঁ, আমি এখান থেকে কিন্তু আজকে যাব গয়া। আমার ট্রেন রয়েছে কিন্তু 12-987। আর দেখো আজকে কিন্তু আমার ট্রেন রয়েছে আজমের সুপারফাস্ট এক্সপ্রেসে। আমি পৌঁছে যাব গয়া। তারপরে কিন্তু তোমাদের ওখানে ডিটেলস একদিনে তোমরা কিভাবে গয়া ঘুরবে আর তারই সাথে গয়ার সাথে বুদ্ধগয়াটাও কিন্তু আমি শেয়ার করব। চলো এখন কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে যাই, তারপরে আস্তে আস্তে সমস্ত ডিটেলস শেয়ার করছি। গিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার কিন্তু রিজার্ভেশন সিট রয়েছে আজকে। রিজার্ভেশন সিট রয়েছে আমার S5-এ 46 নম্বর সিট। দেখো এই হচ্ছে S5, আমার কিন্তু S5-এ 46 নম্বর সিট পড়েছে। তো চলো S5-এ উঠে পড়া যাক। এই আপার সিটটাই কিন্তু আমার পড়েছে, আপার বার্থ। দেখো অ্যাকুরেট 10টা 55 বাজে আর শিয়ালদা স্টেশন কিন্তু ছেড়ে দিল আর মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু। দেখো ট্রেন তো ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি তো শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছি। এছাড়াও কিন্তু তোমরা চাইলে হাওড়ার থেকেও আরও ট্রেন রয়েছে, শিয়ালদা থেকেও আরও ট্রেন রয়েছে, যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু গয়া জাংশন পৌঁছে যেতে পারো। তো দেখো উঠে পড়েছি ট্রেনে আর একদম আপার বার্থে কিন্তু উঠে পড়েছি। এরপরে কিন্তু ঘুমিয়ে পড়বো, তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। তো দেখো আমরা কিন্তু এখন গয়া জাংশন ঢুকছি আর ট্রেন কিন্তু একদম টাইমে আছে। দেখো পৌঁছে গেছি কিন্তু গয়া জাংশন। আর টাইম আপডেট দিয়ে দিই, দেখো 6টা 11, মানে 6টা 10-এ ঢোকার কথা, একদম ডট 6টা 10-এ কিন্তু ঢুকে গেছি। আর চলো এবার স্টেশন থেকে বাইরে যাই, তারপরে আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো স্টেশন থেকে তো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এসেই কিন্তু ঠিক এই রকম দেখো একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখবে। আর এখন কিন্তু স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই ইন্ডিয়ান ফ্ল্যাগের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম সংঘের একটা অফিস। তো তোমরা যারা ভারত সেবাশ্রম সংঘে থাকবে তারা কিন্তু এই অফিসেই যোগাযোগ করবে। এখান থেকে কিন্তু একটা কুপন দিয়ে দেবে, তারপরে তোমরা ভারত সেবাশ্রম সংঘে গিয়ে ডাইরেক্ট ওখানে রুম নিতে পারো। তারপরে তোমরা যদি পিণ্ডদান করো ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে করতে পারো। আর দেখো টোটাল কিন্তু 4টে জায়গায় পিণ্ডদান হয়। 4টে বলতে মেন 3টে, বিষ্ণুপাদ মন্দির, ফাল্গু নদী আর তার সাথে অক্ষয়বট। আর যাদের অপমৃত্যু মানে অপঘাতে মৃত্যু হয়েছে তাদের কিন্তু পিণ্ডদান হয় প্রেতশিলায়। তো দেখো স্টেশন থেকে তো বাইরে চলে এসেছি আর আমি কিন্তু আজকে টোটাল একদিনে মানে সম্পূর্ণ একদিনে গয়া ভ্রমণ করব। তার সাথে কিন্তু বুদ্ধগয়াও তোমাদের সাথে সুন্দরভাবে ভ্রমণ করে দেখাবো। আর এই গয়া কিন্তু 3টে পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। 3টে পাহাড় বলতে ব্রহ্মযোগী, প্রেতশিলা আর রামশিলা, এই 3টে পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল কিন্তু গয়া। আর এই যে গয়ার এখানে যে পিণ্ডদান করা হয়, বিশেষ করে মূল যে 3টে জায়গা সেটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির, তার সাথে কিন্তু ফাল্গু নদী আর অক্ষয়বট। এই 3টে জায়গায় কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এখন স্টেশন থেকে বাইরে যাই, দেখি যদি অটো পাই, অটো করে কিন্তু ফার্স্টে বিষ্ণুপদ মন্দিরে যাব।
আর যারা তোমরা পিণ্ডদান করবে তাদের তো আমি দেখিয়েই দিলাম, ওই ফ্ল্যাগের মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের সামনে কিন্তু রয়েছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ। সেখান থেকে কিন্তু কুপন নিয়ে ডাইরেক্ট ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে তোমরা থাকতেও পারো, আর ওখানে যা যা কাজকর্ম করবে সব কিছু কিন্তু ওনারাই বলে দেবে কিভাবে করতে হবে। তো চলো এবার তোমাদেরকে বিষ্ণুপদ মন্দিরে নিয়ে যাই। দেখো যেহেতু পিতৃপক্ষ আসছে কাছাকাছি, মানে ভিড়ও বেড়ে গেছে গয়াতে, তো আমি কিন্তু স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলাম। আর এখান থেকে একটা টোটোতে বললো, মানে আমি দুবার স্টেপ জাম্প করে যাব, এখান থেকে টোটোতে বললো একটা বাইপাসের কাছে নামিয়ে দেবে, 10 টাকা নেবে, তারপরে ওখান থেকে 10 টাকা করে মানে দুবার স্টেপ জাম্প করে কিন্তু আমি বিষ্ণুপদ মন্দিরে যাচ্ছি। আর ডাইরেক্ট যেতে চাইলেও কিন্তু তোমাদের 50-100 মানে রিজার্ভ করে যেতে বলছে আর কি। তো চলো এবার আস্তে আস্তে বিষ্ণুপদ মন্দিরের দিকে যাওয়া যাক। আমি যেহেতু একদম লো কস্টের মানে লো বাজেটে ঘুরছি, তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি যে কীভাবে তোমরা লো বাজেটেও পুরো টোটাল গয়াটা তার সাথে বুদ্ধ গয়াটা ঘুরতে পারো একই দিনে। দেখো টোটো ভাড়া কিন্তু প্রচুর চাইছিল আমার থেকে, 50 টাকা 100 টাকা যে যা চাইছিল, মানে মাত্র 3 কিলোমিটার রাস্তা কিন্তু এরকমই ভাড়া চাইছে। আর যদি এত অতিরিক্ত ভাড়া চাই তোমাদেরকে বলে দিচ্ছি, এই গোয়েলবিঘা মোড়ে এসে নামবে, 10 টাকা ভাড়া নেবে, গোয়েলবিঘা মোড় থেকে কিন্তু আবার 10 টাকা দিয়ে পৌঁছে যেতে পারো বিষ্ণুপদ মন্দিরে। দেখো বিষ্ণুপদ মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে, আর পৌঁছে গেছি কিন্তু বিষ্ণুপদ মন্দির। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর যেহেতু সামনেই পিতৃপক্ষ, মানে মহালয়ের 15 দিন আগে পিতৃপক্ষ পড়ে যায়, প্রচুর পিণ্ডদান প্রক্রিয়া চলে, সেই কারণে কিন্তু সামনে প্যান্ডেলও করা হয়েছে। তো দেখো এখন কিন্তু চলে এসেছি বিষ্ণুপদ মন্দিরের সামনে একদম। আর তোমাদের একটা কথা বলে দিই, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, আর তোমরা কিন্তু ফোন ক্যামেরা এখানেই রাখতে পারো। এই কাউন্টার আছে, পার মোবাইল 5 টাকা করে কিন্তু নেবে এই কাউন্টারে। দেখো এইখানে কিন্তু তোমরা রাখতে পারো। আর দেখো যারা পুজো দিতে চাও, এখানে কিন্তু ডালার ব্যবস্থা রয়েছে। তোমরা এই ফোন ক্যামেরা এই ডান দিকে কাউন্টারে রাখার পর এই সমস্ত দোকান থেকে কিন্তু ডালা নিয়ে পুজো দিতে পারো। তো দেখো এখান থেকে কিন্তু চূড়াটা দেখাচ্ছি তোমাদের। এই মন্দিরেই কিন্তু বিষ্ণু পায়ের চাপে পদপিষ্ট করে গয়াসুরকে বধ করেছিলেন। আর এই মন্দিরটা কিন্তু কালো গ্রানাইট পাথরের তৈরি, 100 ফুট উচ্চতা, আর 40 সেন্টিমিটারের কিন্তু যে বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে সেটার দৈর্ঘ্য কিন্তু 40 সেন্টিমিটার। আর দেখো এই মন্দিরেও কিন্তু বিষ্ণুপদ মন্দিরেও কিন্তু পিণ্ডদানের কার্যক্রম সম্পন্ন হয়। তো দেখো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো ভেতর থেকে বেরিয়ে এবার চলো তোমাদেরকে ফল্গু নদীর পাড়ে নিয়ে যাই। দেখো চলে এসেছি কিন্তু ফল্গু নদীর পাড়ে, মানে বিষ্ণুপদ মন্দিরটা কিন্তু একদম ফল্গু নদীর পাড়েই রয়েছে। আর এই দিকে দেখো ফল্গু নদী। অ্যাকচুয়ালি বর্ষাকাল বলেই কিন্তু ফল্গু নদীতে জল রয়েছে, অন্য সময় কিন্তু ফল্গু নদীতে জল থাকে না। আর ফল্গু নদী কিন্তু অন্তঃস্থ লীলা ভেতর দিয়ে বয়, ওপরে কিন্তু জল দেখা যায় না, কিন্তু যেহেতু বর্ষাকাল সেই কারণে কিন্তু এখন জল রয়েছে। দেখো আর দেখো এইখানে কিন্তু মানে এই ফল্গু নদীর পাড়েও কিন্তু পিণ্ডদানের প্রক্রিয়া চলে। দেখো এখানে কিন্তু ফল্গু নদীর পাড়ে পিণ্ডদানের প্রক্রিয়া চলছে। তো দেখো এই ফল্গু নদীর এপার থেকে ওই পারে যাব, সীতাকুণ্ড তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এইখানে কিন্তু সীতামারি ব্রিজ যেটা বলে, এই সামনেই রয়েছে রাবার ড্যাম, ওই ব্রিজ দিয়ে কিন্তু ওই পারে যাব। চলো দেখো এই হচ্ছে মা সীতা ব্রিজ, এই ব্রিজ দিয়েই কিন্তু ওপরে উঠবো।
ড্যামটার নাম কিন্তু রাবার ড্যাম। দেখো অন্য সময় কিন্তু এই ফল্গু নদীতে জলই থাকে না, কিন্তু এই সময় কিন্তু জল রয়েছে, সেই কারণে কিন্তু মা সীতা ব্রিজ দিয়ে ওপারে যাব। আর ওপারে রয়েছে সীতাকুণ্ড। দেখো মোটামুটি 8 থেকে 10 মিনিট এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে এসে এই পারে চলে আসলাম। আর এবার কিন্তু যাব সীতাকুণ্ডের কাছে। দেখো এই পাশে পুরো দেওয়ালটা কি সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে, আর এনারা কিন্তু এখনো পেন্ট করছে। দেখো কি সুন্দরভাবে। দেখো বিহারের যেটা বিখ্যাত মধুবনী আর্ট, সেই মধুবনী আর্টই কিন্তু এই দাদারা আর ওই দিদিরা খুব সুন্দরভাবে আঁকছে। হ্যাঁ, ঋষিমুনি ঋষিমুনি আর এটা লাভকুশ। মানে পুরো টোটাল সমস্ত কিছু আর কি এই দেওয়াল ধরে রামায়ণের টোটাল। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ রামায়ণটা এই মধুবনী আর্ট ফর্ম বা মধুবনী পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে। আর দেওয়ালটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। দেখো এদিকেও কিন্তু পেন্ট করছে। দেখো ওই পাশে কিন্তু রয়েছে বিষ্ণুপদ মন্দির, দেখো ওই সাইডে। আর এই পাশেই কিন্তু রয়েছে সীতাকুণ্ড। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। দেখো এই হচ্ছে সীতাকুণ্ড দুয়ার। এই সীতাকুণ্ডেই কিন্তু মা সীতা অক্ষয়বট, ফল্গু নদী ও তুলসীকে সাক্ষী রেখে রাজা দশরথের নামে পিণ্ডদান করেছিলেন। কিন্তু ভগবান রাম যখন সীতার কাছে প্রমাণ চেয়েছিলেন, তখন কিন্তু অক্ষয়বট বাদে তুলসী ও ফল্গু নদী তা অস্বীকার করেছিলেন। তো তখন কিন্তু মা সীতা তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে কিন্তু ফল্গু নদী আজ অন্তস্বলীলা ও তুলসী এখানে ওখানে জন্মায়, কিন্তু অক্ষয়বট চিরস্থায়ী হয়ে রয়ে গেছে। তো দেখো সীতাকুণ্ড থেকে কিন্তু এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অটো ধরবো, তারপরে কিন্তু অক্ষয় বটের কাছে যাব। ব্রিজের কাছাকাছি এসে একটা টোটো ধরে নিয়েছিলাম, আর টোটো ভাড়া কিন্তু পড়লো অক্ষয় বট অবধি 40 টাকা। দেখো পৌঁছে গেছি কিন্তু অক্ষয় বটের এখানে। আর সীতাকুণ্ড থেকে অক্ষয় বট আসতে মোটামুটি 20 মিনিট লাগলো, ভাড়া নিল 40 টাকা। তো চলো এবার তোমাদেরকে দর্শন করায়। দেখো এই হচ্ছে অক্ষয় বট। আর এই অক্ষয় বটের এখানেও কিন্তু পিণ্ডদানের কার্য সম্পন্ন হয়। আর দেখো এই অক্ষয় বটের পাশে কিন্তু রয়েছে ব্রহ্মজনী পাহাড়। দেখো একটু জুম করে দেখাচ্ছি, ওই পাহাড়ের চূড়ায় কিন্তু মায়ের মন্দির রয়েছে, তোমরা চাইলে কিন্তু ওখানেও যেতে পারো। দেখো গয়ায় কিন্তু আরও অনেক মন্দির রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। যেহেতু আমি একই দিনে গয়া তার সাথে বুদ্ধ গয়া তোমাদের সাথে শেয়ার করছি, সেই কারণে কিন্তু ব্রহ্মজনী পাহাড়ে আর গেলাম না। আর এরপরে কিন্তু চলে যাব বুদ্ধ গয়াতে। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু পেজশিলাটা আলাদাভাবে ভিডিও শেয়ার করেছি। আচ্ছা দেখো তোমাদের একটা কথা বলে দিই, এই যে অক্ষয় বট দেখে কিন্তু চাঁদ চৌড়া মোড়ে চলে এসেছি। আর এই মোড় থেকে কিন্তু টোটো পেয়ে যাবে অ্যাভেলেবেল বুদ্ধগয়া যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু আমাদের ভাড়া নিচ্ছে 40 টাকা পার হেড। 12 কিলোমিটার কিন্তু রাস্তা। দেখো এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি বুদ্ধগয়াতে। আর 12 কিলোমিটার পথ, 40 টাকা ভাড়া নিল, ঠিকঠাকই আছে। আর টাইম কিন্তু মোটামুটি 45 মিনিট মতো লাগলো। দেখো পৌঁছে গেছে কিন্তু মহাবোধি টেম্পেলের সামনে। আর একটা কথা তোমাদের বলে দিই, মোটামুটি 4-5 মাস আগেও কিন্তু ক্যামেরা চার্জ দিয়ে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ওই যে কাউন্টার দেখতে পাচ্ছ, ওই কাউন্টার কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। তার সাথে কিন্তু এই যে স্মার্ট ওয়াচ যদি পরে আসো, সেটাও কিন্তু এখানে জমা রাখতে হবে। দেখো এই হচ্ছে ক্লক রুম, এইখানে কিন্তু ফ্রি সার্ভিস রয়েছে, এখানে জমা রাখবে।
আর তারপরে কিন্তু এই হচ্ছে দেখো মহাবোধি টেম্পল। এখানে কিন্তু তোমাদের চেকিং হবে, চেকিং করার পর ওই মন্দিরে তোমরা প্রবেশ করতে পারো। বৃক্ষের তলায় কিন্তু গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। দেখো বাইরে থেকেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাই হচ্ছে মহাবোধি মন্দির, আর ওপরের এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু সোনার। দেখো মহাবোধি টেম্পল দেখা হয়ে গেলে কিন্তু আশেপাশের আরও কিছু থাই টেম্পল রয়েছে, তার সাথে জাপানিজ টেম্পল রয়েছে, ওই সমস্ত টেম্পলগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। মহাবোধি টেম্পল বোধিবৃক্ষ দর্শন করার পর কিন্তু এবার চলো তোমাদের কিছু মানে এই সাইডের বিভিন্ন টেম্পলগুলো দর্শন করায়। আর দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। এই পথ দিয়ে কিন্তু সোজা এগিয়ে যাব। তোমরা কিন্তু চাইলে এখান থেকে অটো বা টোটো বুক করে নিতে পারো সাইট সিইং করার জন্য। মোটামুটি 10টা মন্দির ঘোরাবে, 300 টাকা 400 টাকা চার্জ করবে। আর তোমরা যদি চাও পায়ে হেঁটেও কিন্তু ঘুরতে পারো। মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কিন্তু সমস্ত মন্দিরগুলো রয়েছে। তো দেখো আমি তো তোমাদের একদিনের মধ্যে গয়া আর বুদ্ধ গয়া এই দুটোর ভিডিও কম্পাইল করে একসাথে করে দেখাচ্ছি। মানে একদিনে যদি কেউ ঘুরতে চাও সেটাও কিন্তু সম্ভব, গয়া আর বুদ্ধ গয়ার। এছাড়াও কিন্তু তোমরা যদি চাও এই বুদ্ধ গয়াতে প্রচুর হোটেল রয়েছে। মহাবোধি টেম্পলের পাশেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানেও স্টে করতে পারো। দেখো এখন কিন্তু চলে এসেছি চাইনিজ টেম্পলে। দেখো এটা কিন্তু চাইনিজ টেম্পলের আন্ডারে। দেখো গৌতম বুদ্ধের খুব সুন্দর স্ট্যাচু রয়েছে কিন্তু, যদিও ভেতরটা অন্ধকার। তো দেখো চাইনিজ টেম্পল তো দেখা হয়ে গেল, চলো এবার নেক্সট টেম্পলের দিকে যাওয়া যাক। দেখো আর কিছুটা এগিয়ে এসেই কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি এখানে রয়েছে। দেখো বাংলাদেশ বুদ্ধিস্ট মোনাস্ট্রি, বুদ্ধগয়া, বিহার। কিন্তু বাংলাদেশ সরকারের থেকে তৈরি মানে যে বুদ্ধিস্ট মোনাস্ট্রি সেখান থেকে বেরোচ্ছি। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে কিন্তু এখানে মোনাস্ট্রি বা টেম্পল তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে। দেখো এখন কিন্তু আবার চলে এসেছি ওয়াট থাই বুদ্ধগয়া টেম্পলে। এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওয়াও, ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখো ওয়াট থাই যে টেম্পলটা রয়েছে এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগলো, মানে ভেতরে বুদ্ধদেবের মূর্তিটা অপূর্ব সুন্দর লাগলো। এবার চলো আবার নেক্সট টেম্পলের দিকে যাওয়া যাক। দেখো এখানে কিন্তু রয়েছে দ্য রয়্যাল ভুটানিস মোনাস্ট্রি, চলো ভেতরে যাওয়া যাক। আর এখন কিন্তু প্রবেশ করলাম জাপানিজ টেম্পল। এই টেম্পল থেকেও কিন্তু বেরিয়ে পড়লাম। আর এবার কিন্তু যাব দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, মানে যে সবচেয়ে বড় বুদ্ধের স্ট্যাচু রয়েছে, বুদ্ধদেবের যে স্ট্যাচু রয়েছে সেখানে। চলো। তো দেখো এখন কিন্তু পৌঁছে গেছি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, যে 80 ফুটের যে বৃহৎ বৌদ্ধ মূর্তি রয়েছে সেই তার সম্মুখে। তো চলো এবার ভেতরে ঢুকি, তোমাদের সাথেও শেয়ার করি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে। বুদ্ধদেবের স্ট্যাচুটা কিন্তু 80 ফুটের, আর এর দুধারে কিন্তু 5 জন করে বুদ্ধদেবের শিষ্যের মূর্তি রয়েছে। দেখো তাদের নামও কিন্তু লেখা আছে। দেখো এখানে লেখা আছে আনন্দ, সারিপুত্তা। দেখো এইভাবে কিন্তু এই সাইডে 5 জন আর ওই সাইডে 5 জন
শিষ্য রয়েছে বুদ্ধদেবের। দেখো, আর এই যে গ্রেট বুদ্ধা স্ট্যাচু, এটা কিন্তু 1989 সালে দলাই লামা এসেই কিন্তু উদ্বোধন করেছিলেন। তো দেখো, ফাইনালি কিন্তু দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচুও দেখে নিলাম। মোটামুটি বৌদ্ধগয়া কিন্তু ঘোরা হয়ে গেল। এবার কিন্তু আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো, অটোই কিন্তু উঠে পড়েছি। দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচুর ওখান থেকে অটো ভাড়া কিন্তু স্টেশনের জন্য বলছে 50 টাকা। তো অটো করেই কিন্তু আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখো, তোমাদের তো বলেছিলাম ডাইরেক্ট স্টেশনে যাব, সেটা কিন্তু করিনি, কারণ সারাদিন ঘুরে একটু ফ্রেশ হওয়ারও ব্যাপার রয়েছে। আর রাতে তো ট্রেন রয়েছে, সেটা বললামই। তো আমি কিন্তু চলে এসেছি আমাদের সকলের প্রিয়, মানে সবসময় যারা হেল্প করে, মানে হেল্প চাইলে হেল্প পাওয়া যায়, সেই ভারত সেবাশ্রম সঙ্গে। তো তোমাদের তো আগাগোড়াই বলছিলাম তোমরা পিণ্ডদান করো বা এখানে থাকতে চাও, তার জন্য কিন্তু ভারত সেবাশ্রম সংঘের যে কাউন্টার আছে স্টেশনের কাছে, ওখানেও কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারো। আর এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘেই চলে এসেছি। এখানে কিন্তু একটু ফ্রেশ হব, স্নান ধান করবো, তারপরে কিন্তু রাতের খাবার খেয়ে বেরিয়ে যাব, কারণ আমার রাতে ট্রেন রয়েছে। আর ট্রেন করেই কিন্তু আমি পৌঁছে যাব রাজগীর। তারপরে তো আরও একটা ব্লগ আসবে। তো দেখো, এই হচ্ছে গয়ার ভারত সেবাশ্রম সংঘ। আর আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে রাতে প্রসাদ গ্রহণ করব, তারপরে কিন্তু বেরোবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তোমাদের তো সব কিছুই শেয়ার করলাম, আর তোমাদেরকে তুলেও ধরলাম আমাদের এই যে গয়ার যে ভারত সেবাশ্রম সংঘ। আর এখানেই কিন্তু মহারাজকে পেয়ে গেছি, ওনার সাথে একটু কথা বলে নেবো। আচ্ছা মহারাজ, বলছি এখানে পিতৃপক্ষের মানে যারা পিণ্ডদান করবে, সেই ডেটটা কবে থেকে শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত মহালয়া। এই কয়দিন চলবে। আপনার সারা ভারত তথা সমগ্র পৃথিবী থেকে মানুষ এখানে আসবেন, তার জন্য তোড়জোড় চলছে। বাইরে দেখছেন প্যান্ডেল হচ্ছে, এখানে এত লোক সংখ্যা যে আমরা জায়গা দিতে পারি না। এসে জাস্ট স্নান টান করে পিণ্ডদান করে বেরিয়ে যাবে, এতেই প্রচুর লোক হয়, প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হয় গয়াতে এই পিতৃপক্ষ মেলা উপলক্ষে। তো এবার সেখানে আমাদের টোটালি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পিণ্ডদানের যাবতীয় আমরা সহযোগিতা করব, তার বিনিময়ে আমরা কিছু নেই না। পুরোহিত পাণ্ডাকে তারা সাধ্যমতো দেবে, যথাসাধ্য চেষ্টা করব যাতে কেউ মিসগাইড না হয়। অনেক ধন্যবাদ। তো শুনতেই পেলে, মানে ভারত সেবাশ্রম সঙ্গে আসার আগে তোমরা অবশ্যই, আমিও সকালে দেখিয়েছি যে ইন্ডিয়ান ফ্ল্যাগের ঠিক অপোজিটে কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গের যে অফিস রয়েছে, ওই অফিসে এসে কন্ট্যাক্ট করে নিলে ওনারা কিন্তু সঠিকভাবে গাইড করে দেবেন। সন্ধ্যা আরতি দর্শন করে কিন্তু পৌঁছে গেছিলাম প্রসাদ কক্ষে। আর প্রসাদে কিন্তু আমাদের ছিল ভাত, ডাল, তার সাথে 3 রকমের সবজি আর চাটনি। তো দেখো, এই মুহূর্তে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে দিচ্ছি, আর ডাইরেক্ট কিন্তু চলে যাব স্টেশন, কারণ রাতে আমাদের ট্রেন রয়েছে। তো দেখো, ভারত সেবাশ্রম সংঘ থেকে কিন্তু পৌঁছে গেছি গয়া স্টেশনে। আর আজকেই কিন্তু রাত 1:35-এ কিন্তু ট্রেন রয়েছে বুধ পূর্ণিমা এক্সপ্রেস, যেটা কিনা রাজগীর যাবে। তো রাজগীরেরও কিন্তু একটা সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য। আর আজকে তো সারাদিনই গয়া প্লাস বুদ্ধ গয়া টোটালটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু যদি মিস হয়ে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, নেক্সট টাইম এসে কিন্তু সেগুলো কভার করব। আর আশা করছি সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করতে পেরেছি। তবুও যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।